ডক্টর মোহাম্মদ ইউনুস কাইছিল আমার কসুতি তো আমি বাস দিয়া দিছি। বিষয়টা এরকম একটা বিষয় আছে না? আছে। সাপ যখন মৃত্যুর আগের শেষ কামড় দেয় তখন তার বিষ সবচেয়ে বেশি থাকে। ঠিক কোন লেভেলের প্রস্তুতি নিচ্ছে? আসল খেলাটা পর্দার আড়ালে ঘটে গেছে যে তারা এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং খবর, তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান জয় বাংলা হয়ে যাচ্ছে। দর্শক, তারেক রহমান জনগণকে আই হ্যাভ এ প্ল্যানের মিথ্যা প্রলোভন দেখিয়ে ক্ষমতা এসেছেন, কিন্তু তার আই হ্যাভ এ প্ল্যানের কোমর ফাঁস হয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশের পরিবর্তন এখান থেকেই তো শুরু। সামনে আরো অনেক খেলা আছে। বিরোধী দল যা করবে সরকারি দলকে তাই করতে হবে। এটাই হলো নতুন রাজনীতি। জামাতে ইসলাম দেখাই দেওয়া যাবে বিরোধী দলের দায়িত্বটা কি। চামচামি করা না, ভণ্ডামি করা না। বিরোধী দলের দায়িত্ব ওই প্লট নেওয়া না, গাড়ি নেওয়া না, গাড়ি নিজের নামে নিয়ে আবার বেচা দিয়া ওখান থেকে টাকা কামানো না। বিরোধী দল কাকে বলে ওইটাই কিন্তু আপনারা দেখতে পাবেন সামনের দিনগুলাতে। দেখেন না, ওনারা বলছে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা ওই যে জমি জমা দেয় যে রাজক থেকে এমপিদেরকে, আমরা সেটা নিব না। সরকারি দল বলছে আমরাও নেব না। ওনারা যেটা বলছে ওইটাই তো ফলো করছে। ভবিষ্যতে এরকমই হবে, কারণ ৭৮টা আসনে জামাত ইসলামের এই ১১ দলের যারা পাশ করছে তারা কি ঘোষণা দিছে? আমাদের এলাকা চাঁদা মুক্ত, টেন্ডার মুক্ত, এখানে কোনো মা বোনকে বেজ্জতি করা যাবে না, কারো স্বাধীনতার উপরে হাত দেওয়া যাবে না, জুলুম চলবে না, চাঁদাবাজি চলবে না, সব কিছু তো বন্ধ করবে তারা। হ্যাঁ ভাই, জামাতে ইসলামের ১১ দল থেকে যে ৭৮টা আসন পাইছে, ওই ৭৮টা আসন আপনারা ঈদের পরপরই বুঝতে পারবেন, আগামী ২-৩ মাসের মধ্যে বুঝতে পারবেন তাদের এলাকাগুলো কিভাবে চলতেছে। নির্বাচনের পর জামাত তাদের একটা অকল্পনীয় মিশন সফল করতে পেরেছে। এটা জামাত চিন্তা করেনি যে এটা সফল হবে। হ্যাঁ, সফল হয়েছে। মাত্র 10 দিনের মধ্যে জামাত এই মিশনটা সফল করতে পেরেছে। আজকে আমি যে ঘটনা নিয়ে কথা কমু, তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে। হ্যাঁ, ঠিক কথা, বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে। বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে, তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে। আমি কমু অশনি সংকেত। আজকের এপিসোড সেটা। আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে না, শুধু দেশের ভেতরের ঘটনা না, আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরে। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক করতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, চলুন কথা না বেড়ে মূল ভিডিওতে নিয়ে যে তার আগে বলবো, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। গানটা না একদম প্রাণের মধ্যে গাইথা আছে। আবার কবে নির্বাচন আসবে, আবার কবে গানটা বাজবে। এই গানটা কিন্তু মানুষের প্রাণ কাইরা নিছে, কিন্তু গানই মানুষের প্রাণ। দেখেন, নির্বাচনের আগে যেসব জরিপ টরিপ হয়েছে আমরা তো দেখছি, এই জরিপগুলা 5%, 7%, শেষের দিকে যায় দেখলাম 19%, তারপরে না 21%, 22%, এই পর্যন্ত ঠেকা নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরে দেখলাম 42%। তার মানে আরো 20% ভোট কই থেকে আসলো? হ্যাঁ, এই গানে টাইনে আনছে ভাই। হ্যাঁ ভাই, এই গানে টাইনে আনছে। কই থেকে টাইনে আনছে জানেন? বিএনপি থেকে। আওয়ামী লীগ তো জামাতকে ভোট দেবে না, জানি দুশ্মন, কেন দিবে? বিএনপি থেকে আসছে। বিএনপির কারা আসছে? এই 20%। এরা হচ্ছে ভালো মনের মানুষ, এরা না অন্যায় মাইনা নিতে পারে না। ওরা গত 15-16 মাসে যা দেখছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজেরা মারামারি কইরা ওই পারে চলে যাওয়া, এইসব পছন্দ করে নাই। পছন্দ না কইরা এদিকে চলে আসছে, কারণ দেখছে যে ভাই এরা রাজাকার হোক আর আলবদল হোক, এরা দেশ ছাইরা কোথাও যায় নাই, কখনোই যায় নাই। আর এরা কোনোদিনই কোনো জালিয়াতি করে নাই, দুর্নীতি করে নাই। ক্ষমতার সঙ্গে যখন ছিল 2-1 মন্ত্রী মিনিস্টার ছিল, তারা কোনো দুর্নীতি করে নাই। তার মানে কি জানেন? ক্লিন একটা ইমেজ। ওই ইমেজের কারণে বিএনপি থেকে অনেক মানুষই জামাতকে ভোট দিছে, যার জন্য এত ভোট পাইছে, যার জন্য ৭৮টা আসন পাইছে। জামাতে ইসলাম অতীতে কয়টা আসন পাইছে আপনারা তো জানেন। ওনারা সারা জীবনে 20-25টা আসনই তো পাইছে, এর বেশি তো পায় নাই। 3টাও পাইছে, এমন দিনও তো গেছে। অথচ দেখেন এনসিপি মাত্র বয়স 1 বছর 1 দিন 6টা আসন পাইছে। তার মানে কি দেখেন জামাতকে কিভাবে ফাইট দিতে হয়েছে, কারণ এদেরকে রাজনীতি করতে দিত না। আমরা কি 15 মাস আগেও, মানে 5ই আগস্টের আগে জানতাম জামাত ইসলামের নামে এমন একটা দল আছে, এত সুন্দর, মানুষগুলো এত ভদ্র, শিক্ষিত, মার্জিত? আমরা কি জানতাম ভাই? জানতাম না। আমরা শিবিরকে কিভাবে জানতাম? আজকে কিভাবে জানি? আপনারাই বলেন। 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে তাদের ভূমিকা দেখা আপনি তাদেরকে মন থেকে ভালোবাসেন নাই? ভালোবাসার কাজ তো তারা করছে। এভাবে আমরা গত এই 17-18 মাসে তাদেরকে চিনলাম। আর গত 17-18 মাসে এই দলটা কোথায় এসে দাঁড়াইছে? বিরোধী দল হিসাবে 78টা আসন নিয়ে, মানে 78 জন পাহারাদার পাঠাচ্ছি, বাকি 221 জন না কয়জন থাকে ওদেরকে পাহারা দিবার জন্য।
তাই না? আফসোস করার কিছু নাই। বিরোধী দল কেমন হয় এটা আমরা দেখছি তো ভাই, জাতীয় পার্টির বিরোধী দল দেখছি না, আমরা জিএম কাদের সাহেবকে দেখছি কেমন বিরোধী দল, ইন্ডিয়া থেকে আইসা কি কথা বলছিল এটা তো আমাদের মনে আছে। সো এই বিরোধী দল তো আর ওই বিরোধী দল না, এটাই হচ্ছে নতুন বাংলাদেশের পরিবর্তন। হ্যাঁ ভাই, নতুন বাংলাদেশের পরিবর্তন এখান থেকেই তো শুরু, সামনে আরো অনেক খেলা আছে। বিরোধী দল যা করবে সরকারি দলকে তাই করতে হবে, এটাই হলো নতুন রাজনীতি। জামাত ইসলাম দেখাই দেওয়া যাবে বিরোধী দলের দায়িত্বটা কি। চামচামি করা না, ভণ্ডামি করা না। বিরোধী দলের দায়িত্ব ওই প্লট নেওয়া না, গাড়ি নেওয়া না, গাড়ি নিজের নামে নিয়ে আবার বেচা দিয়া ওইখান থেকে টাকা কামানো না। বিরোধী দল কাকে বলে ওইটাই কিন্তু আপনারা দেখতে পাবেন সামনের দিনগুলাতে। দেখেন না, ওনারা বলছে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা ওই যে জমি জমা দেয় যে রাজক থেকে এমপিদেরকে, আমরা সেটা নিব না। সরকারি দল বলছে আমরাও নেব না। ওনারা যেটা বলছে ওইটাই তো ফলো করছে। ভবিষ্যতে এরকমই হবে, কারণ ৭৮টা আসনে জামাত ইসলামের এই 11 দলের যারা পাশ করছে তারা কি ঘোষণা দিছে, আমাদের এলাকা চাঁদা মুক্ত, টেন্ডার মুক্ত, এখানে কোনো মা বোনকে বেজ্জতি করা যাবে না, কারো স্বাধীনতার উপরে হাত দেওয়া যাবে না, জুলুম চলবে না, চাঁদাবাজি চলবে না, সব কিছু তো বন্ধ করবে তারা। হ্যাঁ ভাই, জামাতে ইসলামের 11 দল থেকে যে ৭৮টা আসন পাইছে, ওই ৭৮টা আসন আপনারা ঈদের পরপরই বুঝতে পারবেন, আগামী 2-3 মাসের মধ্যে বুঝতে পারবেন তাদের এলাকাগুলো কিভাবে চলতেছে। এখন দেখেন, জনগণ যখন দেখবে কিরে এই ৭৮টা আসনে কোনো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, খুন নাই, রেপ নাই, কিছু নাই, কিন্তু বাকি আসনগুলোতে কেন হচ্ছে, এটা যদি চোখে আঙুল দিয়া দেখাই দিতে পারে তাহলে তো ভাই আপনি নিজেই বুঝে নিতে পারবেন আগামী বাংলাদেশটা কার হাতে তুলে দেওয়া উচিত। আপনার বিবেকে তখন কি বলবে, আগামী নির্বাচন যখন আসবে তখন মানুষ কোন দিকে ঝুঁকা পড়বে, আর তখন যদি জামাতে ইসলাম ক্ষমতায় যায় আর যারা বিরোধী দলে থাকবে তাদের কি আচরণ হবে সেটাও কিন্তু ওনারা এখনই দেখাই দিবে, শিখাই দেওয়া যাবে তো বিরোধী দলে থাকলে কি ধরনের আচরণ করতে হয়। সেই আচরণের মধ্যে দিয়েই কিন্তু আগামীতে যারা বিরোধী দলে আসবে তাদেরকে যেতে হবে ঠিক ওই রাস্তায়। এখন জামাত ইসলাম যে রাস্তায় যাচ্ছে ওই একই রাস্তায় যেতে হবে। এভাবেই ধীরে ধীরে শুদ্ধ অভিযান চালায়া একটা টাইমে এই জামাত ইসলাম দায়িত্বে আসবে, দেশের দায়িত্ব তারা বুঝা নিবে। ওই সময় বেশি দূরে না, ঘাবড়াইবার কিছু নাই, সবকিছু পজিটিভলি নিতে হবে। নির্বাচনের আগে অনেক রকম কথা আমরা শুনছি, নির্বাচনের 2-3 দিন পরও অনেক রকম কথা শুনছি, এই বিচার হইতেই হবে এবং এই জুলাই সনদ, এই যে শপথ টপথ নেওয়া, এগুলা বৈধ না, এগুলা সংবিধানে নাই, সংবিধানে আছে মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবকে নিয়ে সব জায়গায় যাইতে হবে, মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান দিতে হবে, অনেক রকম কাহিনী আমরা দেখছি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতাটা দেখেন, ওনারা সবকিছুই মাইনা নিতেছে, জুলাইকে মাইনা নিতেছে। বিচার কার্যক্রম যেভাবে চলতেছিল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে সেটা চলমান থাকবে এবং বিডিআর এর কথাও তুলে নিয়ে আসছে, সবকিছুই কিন্তু ঠিক আছে। কিন্তু মাঝখানে কেন এরকম দেখতেছিলাম, মাঝখানে এলোমেলো ছিল কি জন্য জানেন? নির্বাচনের জন্য, ভোটের জন্য। ওনারা নিজেরাই খোলাখুলি ভাবে এবং গোপনেও বিএনপি আওয়ামী লীগকে কথা দিছে যে ভাই আমাদেরকে ভোট দে, তোদের মামলা টামলা যা আছে সব উঠায় নেবো, তোদের অফিস টফিস সব খুলে দেবো, এরকম কথা দিছে ভাই। যার জন্য ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেখেন না অফিস খুলতে লাগলো, প্রায় 60-70টা অফিস খুলে গেছে, কিন্তু আইনগতভাবে এটা নিষিদ্ধ। এখন কিন্তু দেখবেন আস্তে আস্তে ওই অফিসগুলোতে আবার তালা মারা হবে, কারণ নির্বাচন তো শেষ হয়ে গেছে, ভোট তো নিয়ে নিছে। ওই যে একটু আগে বলতেছিলাম না 20 ভাগ ভোট চলে আসছে জামাত ইসলামের দিকে 15 মাসের কার্যক্রম দেখা, তাহলে এই 20% ভোট কোথা থেকে আসলো? বিএনপিতে, আওয়ামী লীগ থেকে আসছে। আওয়ামী লীগের 20% না ভাই, সব ভোটই ওনারা পাইছে। এই যতগুলা না ভোট দেখেন না, 2 কোটি কত জনই না ভোট, এগুলো সব আওয়ামী লীগের ভোট। আর কাদের ভোট জানেন? যারা এই গত 15-16 মাস ধরে দেশে অরাজকতা চালাইছে, হানাহানি করছে, লুটপাট করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, এদের ভোট। কারণ কি জানেন? এরা তো বুঝে নিছে ভাই কোনো কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে তাইলে তো ভাই আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, চাঁদাবাজি বন্ধ, আমরা যেভাবে চলতেছিলাম শান শওকতে গাড়ি হাঁকায়া টাকায়া সবই তো বন্ধ হয়ে যাবে। আবার এমনও হইতে পারে ওরা ক্ষমতায় এসে আমাদেরকে খুঁজা ভাই করে জেলে ঢুকাইতে পারে, যার জন্য মরিয়া হয়ে গেছিল বিএনপিকে জিতাইবার জন্য। এটা আমি আওয়ামী লীগের কথা বললাম, আওয়ামী লীগের এরা। এই যে বর্তমানে দেখতেছেন না চারিদিকে আবার চলতেছে, কিন্তু ফেসবুকে যান, ইউটিউবে যান, আবার চলতেছে ডিস ব্যবসা কায়রা নিতে হবে, অমুক ব্যবসা কায়রা নিতে হবে, তুই এখানে থাকতে পারবি না, এটা আমার, এরকম ব্যাপার চলতেছে অহরহ। অনেকে কি মনে করে জানেন? বিএনপির ভিতরে কিছু চাঁদাবাজের সঙ্গে আওয়ামী লীগের যারা খারাপ ছিল তারা মিলামিশা এখন এইসব কার্যক্রম চালাইতেছে যেন সরকারকে বদনাম দেওয়া যায়, সরকারের বদনাম হয়, এটাই চাইতেছে। কারণ ঝাল মিটাইতেছে। কি ঝাল? এই যে নির্বাচনের আগে বলছে আমরা নার পক্ষে, সংস্কার মানি না, এখন বলতেছে সংস্কার মানি, আমরা হ্যাঁ পক্ষে। সবকিছুই দেখেন জুলাই নামের একটা জালের মধ্যে অটোমেটিক আটকা পড়া যাইতেছে। ডক্টর ইউনূস স্যার বলছিল না কোনো উপায় নাই পিছনে যাওয়ার, সামনে যাইতে হবে, এটা ওয়ান ওয়ে রোড, ইউটার্ন নিলেই অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ ভাই, ইউটার্ন নিলেই অ্যাক্সিডেন্ট হবে, ইউটার্ন এখন আর নেওয়ার উপায় নাই। কারণ কি জানেন ভাই? একই দিনে তো 2টা ভোট হয়েছে।
আমার একটা ভোট নিয়ে আপনি পাওয়ারে চলে গেলেন, আমার আরেকটা ভোটের খবর কি? তার মানে কি ওই একই দিনে আপনি ঢুইকা গেছেন সংস্কারের ভিতরে, আর ফিরার কোনো উপায় নাই। এই জিনিসটা বুঝতে কি এত দেরি হইলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের? নিশ্চয়ই না। উনি চুপচাপ, দেখেন না একটু কথা কম বলে, আর যারা কম কথা বলে তারা কিন্তু বুদ্ধিমান হয়। উনি চুপচাপ ছিলেন এই জন্য, ভাই নির্বাচনটা শেষ হোক, সবাই ভোট টোট নিয়ে নি, তারপরে আসল চেহারাটা দেখামু। বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এইটাই প্ল্যান। দেখবেন এই জুলাইয়ের সাথেই থাকবে। এই জুলাই উনাকে কত বড় সম্মান দিছে। জুলাইয়ের সাথে কেউ গাদ্দারি করবে না, গাদ্দারি করার কোনো রাস্তা নাই তো। আপনাকে একটা জালের মধ্যে আটকা ফেলাইছে তো ডক্টর ইউনূস স্যার। উনি এমনভাবে সংস্কার কইরা রেখে গেছে, আর ওই সংস্কারের ভিতর দিয়ে এখন সবাইকে যেতে হবে, কারণ সবাই ওই জালে আটকা পড়ে গেছে। পিছনে যাওয়ার কোনো উপায় নাই। কেউ কোনো দুশ্চিন্তা করবেন না। রাজনৈতিক অনেক কথাবার্তা চলবে, কথাবার্তা শুনে কেউ ঘাবড়াইবেন না। ওনারা কিন্তু ভিতরে ভিতরে তলে তলে সব এক জায়গায় আসতেছে, কারণ জুলাই সনদটা টোটালটাই তো একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাই না? আর ওই ফ্যাসিবাদ কারা ছিল? ওই ফ্যাসিবাদের সঙ্গে যদি আপনি লড়তে চান, তাহলে সবাইকে এক জায়গায় আসতে হবে, এবং ধীরে ধীরে সবাই এক জায়গায় আসতেছে। বহু রকম সমালোচনা শুনবেন, বহু রকম গুজব শুনবেন, কোনো কিছু মাথায় নিবেন না। আগামী 1 বছর ধৈর্য নেন, আগামী 1 বছর ডক্টর ইউনূস স্যার আকারে ইঙ্গিতে ইশারায় ওনাদের পিছনে আছে, মানে সরকারের পিছনে আছে, জামাত ইসলামের পিছনে আছে। উনি 1 বছরে দেশ থেকে কোথাও যাচ্ছে না। ওনাকেও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়া ডক্টর ইউনূস স্যারকে রাখা হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারকে সর্বোচ্চ সম্মান দিয়া, ইজ্জত দিয়া রাখা হয়েছে। সবাই মিলে চেষ্টা করলে নতুন সংস্কারের মধ্যে দিয়ে এই দেশটা আগায় যাবে ভাই, কেউ আটকায় রাখতে পারবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নির্বাচনের পর জামাত তাদের একটা অকল্পনীয় মিশন সফল করতে পেরেছে। এটা জামাত চিন্তা করেনি যে এটা সফল হবে। হ্যাঁ, সফল হয়েছে। মাত্র 10 দিনের মধ্যে জামাত এই মিশনটা সফল করতে পেরেছে। 10 দিন সময় লেগেছে। কি? ইউনূসের আমলে অতি সূক্ষ্ম, একদম ক্রিয়েটিভ, ইনোভেটিভ স্টাইলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা খালি চোখে মোটেও দেখা যায়নি। খালি চোখে যা দেখেছেন একটা ফ্রি ফেয়ার ইলেকশন, শান্তিপূর্ণ ইলেকশন, এবং ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন খালি চোখে। কিভাবে? বাংলাদেশের নির্বাচনে 2-4 জন নিহত হবে, এটা একদম স্বাভাবিক। অথচ বাংলাদেশে এতটাই সুন্দর নির্বাচন হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ নির্বাচন, কেউ ভোট দিতে যে বাধার সম্মুখীন হয়নি, সবাই ভোট দিয়ে এসেছে এবং সবাই খুশি। এই জীবনে প্রথম নির্বিঘ্নে ভোট দিলাম। কত সুন্দর পরিবেশ। সেনাবাহিনী বিএনপি সন্ত্রাসীদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করেছে, বিএনপির এমপি ক্যান্ডিডেটকে ঘাট ধরে বের করে দিয়েছে শৃঙ্খলার স্বার্থে। এই ইতিহাসের অন্যতম টাইট এবং ফেয়ার ইলেকশন। কিন্তু সন্ধ্যার পরে কত সুন্দরভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করলো, যেটা জনগণ তো খালি চোখে দেখেনি। এত সুন্দর একটা ফেয়ার ইলেকশন, সেই নির্বাচন পাতানো নির্বাচন ছিল, সেই নির্বাচন ইঞ্জিনিয়ার নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল কারচুপি হয়েছে, এটা বিশ্বাস করানো জনগণকে এটা কিন্তু অসম্ভব ছিল। কারণ খালি চোখে তো আমরা দেখেছি ইতিহাসের সেরা নির্বাচন। ইউনূস যেটা বলেছিল ওইটাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে শতাব্দীর সেরা নির্বাচন। আমি একটা ডেটা দিয়ে দেখিয়েছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত কম সহিংস নির্বাচন কখনো হয়নি। শতাব্দীর সেরা নির্বাচন হয়েছে, অ্যাবসলিউটলি রাইট। তো সেখানে তারপরও এই নির্বাচনে এই হচ্ছে সেই হচ্ছে এটা প্রমাণ করা ওয়াজ ভেরি টাফ। কিন্তু না, যেটা সত্য, ইঞ্জিনিয়ারিং হয়েছে। অলরেডি হাইকোর্ট অলরেডি ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ পেয়েছে, যার ফলে অনেকগুলো নির্বাচনী আসনের ফলাফল, নির্বাচনী আসনের রেজাল্ট শিট, ব্যালট পেপার থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র পেপার হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর মানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরে এই সিদ্ধান্ত। তো এই পরিস্থিতিতে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, জামাত হারেনি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। জনগণকে এটা বোঝানো, এই পারসেপশন তৈরি করা ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু এটা জামাতের জন্য জরুরি ছিল, কারণ জনগণ জামাতের পক্ষে ছিল। আমরা হাইপ তুলেছিলাম এবং হাইপ তৈরি করতে পেরেছিলাম যে জামাত ক্ষমতা আসবে। আমিরে জামাত জনগণের স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে জামাত ক্ষমতা আসবে। মানুষ বিশ্বাস করতো জামাত ইজ ক্যাপেবল টু কাম ইনটু পাওয়ার। তো এই পরিস্থিতিতে যে আসলে কেন তাহলে জামাত ক্ষমতা আসতে পারে, আসলে তাতে আসতে দেওয়া হয়নি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই বাস্তবতাটা জনগণকে বোঝানো জরুরি ছিল, যে তাদের উপর যে জুলুম করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে, এটা বোঝানোটা জরুরি ছিল। নইলে ক্ষমতা আসতে না পারলেও বিএনপি জামাতের মধ্যে ব্যবধান থাকার কথা একদম সামান্য। দল হিসাবে জামাতের দৃশ্যমান ভোটার অবশ্যই বেশি ছিল ভোটের আগে, কিন্তু আওয়ামী লীগ ভোটের সমীকরণে বিএনপি অরিজিনালি জিতে যাওয়ার কথা, জিতে গেছে, কিন্তু এত ব্যবধান হওয়ার কথা নয়। এর মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জিনিসটা জনগণকে মানুষ জামাত বুঝাবে, যেহেতু শতাব্দীর সেরা নির্বাচন হয়েছে দিনের বেলায়, এটা বোঝানো অসম্ভব ছিল। কিন্তু না, 10 দিনের মধ্যে এখন বিএনপির লোকজন সবাই বিশ্বাস করে যে ইঞ্জিনিয়ারিং করে আমরা জিতেছি। জনগণ বিশ্বাস করে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। রাস্তাঘাটে হাটে ঘাটে যেখানেই যান, যে না জামাত হারে নাই, হারিয়ে দেওয়া হয়েছে। উত্তরায় একটা চায়ের দোকানে চাঁদপুর অঞ্চলে এক বিএনপি নেতা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি বলছেন তারেক রহমান আসলে ঢাকা শতাব্দী জিতে নেয়, ওটা জিতিয়ে দেওয়া হয়েছে। এবং এটা ডাক্তার শফিকুর রহমান মেনে নিয়েছেন যে তারেক রহমানকে নিয়ে ঝামেলা করা দরকার নেই। আবার ঢাকা 7, ঢাকা 6, গাইবান্ধা 4, এগুলোতে আরো বিভিন্ন জায়গায় জামাত হারে নাই। কক্সবাজারে জামাত হারে নাই, আরো বিভিন্ন জায়গায়।
হারিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লোকজন বলে যে আসলে আমরা তো এভাবে জিতি নাই, আওয়ামী লীগের ভোটে কিছুটা এগিয়েছিলাম, বাকিটা ইঞ্জিনিয়ারিং। জিজ্ঞেস করেন আপনি আপনার আত্মীয় স্বজন যদি বিএনপি থেকে জিজ্ঞেস করেন, তারা স্বীকার করবে। তো দর্শক, তো জামাতের লোকজন আমিরে জামাত বলেছে বলেই তো আমরা, জামাত বললে এটা জনগণের কাছে যায় না, আমরা জনগণের কাছে পৌঁছে দিই। তো যেভাবে হোক, জামাত না বললে তো আমরা জনগণের কাছে এভাবে পৌঁছাতাম না। জামাত সংসদে শপথ নিয়েছে, নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। তারপরও মেনে না নিলে, নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে বিক্ষোভ মিছিল করলে জনগণকে কারচুপি ইঞ্জিনিয়ারিং বোঝানো সহজ হতো। কিন্তু ফলাফল মেনে নিয়ে, শপথ নিয়েও জনগণকে বোঝানো ইট ওয়াজ অলসো ভেরি টাফ। বাট তারপরও জামাত এটা এখানে সফল হয়েছে, সবাই বিশ্বাস করে। এবং এই বিশ্বাসের গুরুত্ব রাজনীতি অনেক। রাজনীতিতে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি নৈতিকভাবেই জনগণের কাছ থেকে লেজিটিমেসি পায়নি, যে তোমরা তো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছো। কথায় কথায় জনগণ খোটা দেয়, আসলে কি জিতছো? তোমাদের তো জিতিয়ে দেওয়া হয়েছে। ইউনূস, খলিল রহমান, ভারত, আওয়ামী লীগ, নেক্সাস তোমাদের জিতিয়ে দিয়েছে। অতএব এটা বিএনপির জন্য একটা লেজিটিমেসি ক্রাইসিস বটে। তো দর্শক, জামাত এই মিশনে সফল হয়েছে। দেখেন, সিলেটে জামাতের আমির বলেছেন, যেখানেই যাচ্ছি লোকে বলে আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেখানেই যাচ্ছি লোকে বলছে আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, লোকজন এটা বিশ্বাস করছে। এই পারসেপশন জামাতের রাজনীতিতে একটা বিরাট অর্জন, এবং বিএনপির জন্য এটা একটা ধাক্কা। মানুষ বিএনপি কথায় কথায় ভোট বলবে। নৈতিকভাবে এই তকমা নিয়ে দেশ চালানো কঠিন। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, জামাতকে 50টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু বলছি না যে জামাত একদম ক্ষমতায় যেত না। সাপোজ এটি সত্য যে 50টির একদম ফ্রি যদি ইঞ্জিনিয়ারিং যদি না হতো, যেভাবে ভোট হয়েছে ওইভাবে ফলাফল হলে হয়তো 50টার বেশি বাদ দিলাম, কমপক্ষে 50টার মতো আসন বাড়তো। তাহলে 80-50 130টা আসন যদি জামাতের থাকতো, তাহলে বুঝেন যে সংসদের অবস্থাটা কত সুন্দর হতো, ভারসাম্যপূর্ণ সংসদ হতো। বিরোধী দলকে বাদ দিয়ে সরকারি দলে কোনো কিছু করার সুযোগ ছিল না, মিলে মিশে চলতে বাধ্য হতো। এবং সারা দেশে 130 জায়গায় জামাতের এমপি থাকলে কোথায় এত নির্যাতন বা করতেন কোথায়? জামাতের উপর নির্যাতন করলে তাহলে তারাও ভয় থাকতো, বাকি জায়গায় তো আমরাও তাহলে মার খেতে পারি, কারণ প্রায় সমান সমান, একটু পার্থক্য। তখন হয়তো বা জাতীয় সরকার গঠনের চিন্তাও করতো, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতাম। কিন্তু না, ষড়যন্ত্রকারী সেটা হতে দেয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 50টির বেশি আসনে হারিয়ে দিয়ে একটা অসম পার্লামেন্ট গঠন করেছে, যে পার্লামেন্টের তাৎপর্য এখন কম, কারণ বিএনপি যা চাইবে সেটা পাশ করাতে পারবে, তাদের ব্রুট মেজরিটি আছে। এখানে বিরোধী দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং যাওয়া, মিলেমিশে চলার কোনো প্রয়োজনীয়তা তাদের কাছে নেই। হ্যাঁ, রাজপথের কারণে হয়তো বা কিছুটা মূল্যায়ন করবে, কারণ রাজপথের শক্তি বিরোধী দলেরই বেশি, কারণ জামাত এনসিপি প্রচন্ড শক্তিশালী দল। তো দর্শক, তো এই যে জামাতের আমিরও বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, জামাতের আমিরের আগে আরো স্পষ্ট বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এখন বলছেন মানুষ বলছে, নিয়মিত বলছেন, বিএনপি নেতাদের পাশে বসে এই কথা বলছেন ইফতার পার্টিতে। তো এর মধ্য দিয়ে জামাত এই পারসেপশন পলিটিক্সে অনেক দূর এগিয়ে গেল। এটা জামাতের রাজনীতিতে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। ক্ষমতা পাওয়া বড় কথা নয়, আপনি ক্ষমতাকে কতটা টেনে নিতে পারবেন সেটা বড় কথা। ক্ষমতার থেকেই বীরত্ব দেখানো যায় না, ক্ষমতার বাইরে থেকেও বীরত্ব দেখানো যায়, তাই না? জামাত তো সেই কৌশলে, জামাতকে তো আপনারা কোন জায়গায় স্পেস তৈরি হয়ে গেছে, কারণ জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসে তারাই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসবে। একজন বিরোধী দলীয় নেতার প্রটোকল, রাষ্ট্রীয় প্রটোকল হলো একজন মন্ত্রীর মর্যাদায়, নাম্বার 1। নাম্বার 2 হলো বিদেশি যে কোনো রাষ্ট্রপ্রধান আসবেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন এবং রাষ্ট্রীয় শিষ্টাচার হিসেবে তিনি বিরোধী নেতার সাথেও দেখা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে যত অভিযোগ জামাতের বিরুদ্ধে ছিল, জামাত সেটা আওয়ামী লীগের সাথে জোট করে, আওয়ামী লীগকে 1996 সালের কথা বলছি, সে বুঝে দিচ্ছে যে তারা প্রকৃত দল। নাহলে আওয়ামী লীগ আমাদের সাথে যুগপৎ আন্দোলন কেন করছে? খেয়াল করেন, আমাদের সাথে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন কেন করছে? মানে 88 সালে 88 সালে, হ্যাঁ 88 সালে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে নির্বাচনে কেন গেছে? তাকেও কালিমা লাগাইছে যে হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের প্রয়োজন হয়েছে। 91 সালে বিএনপি কে সরকার নেওয়ার জন্য সমর্থন তারা দিছে, দিয়ে বিএনপির সাথে এলাই হয়েছে, সেখানেও তাদের বৈধতা তারা নিয়ে নিছে। তারপরে রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোলাম আজম সাহেবের সাথে দেখা করে, ওনার সাথে সালাম করে মোশাওয়ারা করে দিয়ে আসলো, তাহলে তাদের সেটাও চলে গেল। তারপরে তাদের পার্লামেন্টের সদস্য ছিল 20 জন, মানে এর আগে 2001 সালে, তারপর 2 জন মন্ত্রী ছিলেন। খেয়াল করেন, তাহলে মন্ত্রিত্ব জায়গাতেও ছিল, পার্লামেন্টও ছিল, স্পর্শকাতর যতগুলো জায়গা ছিল সব জায়গা গেছে। এখন যদি ধরেন তর্কের খাতিরে আপনার মনে হয় যে আরো স্পর্শকাতর জায়গা যেগুলো আছে, সেন্সিটিভ জায়গা, সম্মানিত জায়গা, এখন যদি হ্যাঁ ভোট অথবা বিএনপি কমিটমেন্ট দুইটা যদি রক্ষা হয়, তাহলে ডেপুটি স্পিকার যদি বিরোধী দল থেকে নেয়, তাহলে আপনি দেখেন আবার তারা স্পিকারও পাচ্ছে, আবার বাকি ছিল বিরোধী দলীয় নেতা হওয়া, সেটাও হয়ে গেছে। তার মানে আগামীতে তাদেরকে আপনি যে শুধুমাত্র রাজাকার 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 মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা 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 করে চলবেন, এই জিনিসটা আর দুই জায়গায় যাবে, তার একটা জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে। তাহলে তারা কিন্তু হেরে গিয়েও কিন্তু জিতে গেছে, আবার আমরা জিতে গিয়েও কিন্তু বুঝতে পারতেছি না আমরা আসলে জিতছি কিনা, যেটা ওই তৃণমূলের কর্মীরা প্রশ্ন উঠাচ্ছে, আমরা আসলে জিতছি কিনা। আর ওরা মানে হেরে গিয়েও বীরের মতো, মানে তাদের কাছে আপনি ওই কথা বললে তখন বললাম ওরা তো বাংলাদেশে বিদেশে কি মেসেজ গেছে আপনি বলেন বহির্বিশ্বে, যে তুমি জামাতের বিরোধিতা বলে লাভ হবে কি? তারা তো সংসদে এখন নির্বাচিত, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনে নির্বাচিত, তারা
মানে সংসদের বিরোধী দল, তাহলে তাদেরকে আপনার ইনভিটেশন সরকার দলকেও দিবে, বিরোধী দলকেও দিবে, তারাও স্পেসটা জায়গাটা পেয়ে যাবে। আর মাঝখান থেকে তারা সরকারের কাছাকাছি থেকে তারা আরো লার্ন করবে। তো তাদের তো মানে আপনার সব দিকেই লাভ। আমার মনে হয় আপনি যে ব্যাখ্যা দিলেন এটা মনে হয় আমার দর্শক কেউই আগে এইভাবে চিন্তা করে নাই। এটা নতুন বিষয়, আসলে আমরাও দেখলাম। মানে আসলে এভাবে কিন্তু ভেবে দেখিনি। এই যে গুরুত্বপূর্ণ কথা বলেন যে জামাত ক্ষমতায় না এসেও তারা মানে ক্ষমতার কাছাকাছি, আর বিএনপি ক্ষমতায় এসেও ফিল হচ্ছে না যে তারা ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসে তাহলে একটা হলো যে হেরে গিয়েও একটা ক্ষমতার একটা শক্ত অবস্থান ধরে রাখা, স্টিয়ারিং ধরে রাখা, আর হলো ক্ষমতায় এসেও কেমন যেন একটা হতাশ হতাশ, নিরাশ, একটু নিরামিষ ভাব। কিন্তু অপকর্মগুলো কিন্তু আবার চলছে, হ্যাঁ। যে দায়টা আবার তারেক রহমান সাহেবের উপর চলে আসছে। সেই দর্শন বলেন, ওই যে 5 বছর শিশু তাকে হত্যা বলেন, তারপর নিজেদের ভিতরে খুনাখুনি, এই গত 24 ঘন্টা 48 ঘন্টা 3 জন খুন হয়েছে তাদের দলের ভিতরে, আবার আওয়ামী লীগকে পুরো অফিসের তালা খুলে দেওয়া বলেন, এই সব অপকর্মগুলা আবার এসে জড়া হচ্ছে মিস্টার রহমানের উপরে, তারেক রহমান সাহেবের উপরে। তাহলে আপনি দেখেন, একদিকে মানুষ এভাবে একটা বিপদের ভিতরে আছে, অন্যদিকে জামাত কিন্তু জামাতের, আপনি দেখেন জামাতের উপরে যখন আওয়ামী লীগ সাহসী অভিযান চালাইছে, জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিল, ফাঁসি দেওয়ার পর জামাত কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কতটুকু দ্বিগুণ শক্তি নিয়ে তারা ফিরে আসছে আপনি 24কে দেখুন। আর এখন তারা একদম উন্মুক্ত। তাহলে একজন যদি আপনি মানে আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করে যদি এত শক্তি অর্জন করেন, আপনি ওপেন পলিটিক্স করলে আপনি কতটা শক্তি অর্জন করতে পারবেন? ক্যান ইউ ইমাজিন? তারা কি এটা হিসাব করছে? তারা হিসাব করছে না। এখন যারা ভূ রাজনীতিতে পেছনে পড়ছে, যেমন পাকিস্তান, ভূ রাজনীতিতে এখন চীন, তুরস্ক, যারা এটার ভিতরে এলাইয়ের ভিতরে আছে, এখন তারা তো অটোমেটিকলি জামাতের বিহাইন্ড দ্য সিন জামাতের পেছনে কাজ করবে, এনসিপির পেছনে কাজ করবে। তাহলে সবকিছুই সরকারের জন্য যে মসৃণ, আপনি যে অনেকগুলো সিট পেলে সব পেয়ে গেছেন, আপনি সিট পেলে সবকিছু পেয়ে গেছেন, এটা তো ভাবার কোনো কারণ নাই। আপনি আর বন্দুক রেখে আদালতের উপরে এই যে রিট করলেন, হ্যাঁ ভোট না মানে অবৈধ ঘোষণা করার জন্য, আপনি কি এটার ফলাফল বুঝেন? মানে জনগণের কথা বলতেছি, যারা রিট করছে, আপনার যদি এটা রিট যদি এটা কোনোভাবে যদি অবৈধ হয়, তাহলে আপনার নির্বাচনটাও আবার অবৈধ হবে, আরেকজনে রিট করবে। কারণ আপনার তফসিল কিন্তু একটা, আমরা যেটাকে শিডিউল বলি, নির্বাচন তফসিল একটা, সেখানে লেখা আছে কোন বিধানের বলে, কোন আদেশের বলে নির্বাচনের আয়োজনটা করতে হয়েছে। যেহেতু এটি নিয়মতান্ত্রিক নির্বাচন নয়, এটা 29 সালের নির্বাচন নয়, সুতরাং এটাকে একটা ফরম্যাট দিতে হয়েছে। এখন আপনি যদি বলেন ওইটা ঘোষণা করতে হবে অবৈধ, তাহলে এই যে রিট করার জন্য হঠকারী সিদ্ধান্ত, বিএনপি কি কোনোভাবে উদ্যোগ নিয়েছে যে না, বা স্পষ্ট করছে যে না, এইসব রিট টিটের সাথে আমরা নাই, আমরা যা বলার হ্যাঁ ভোট সম্পর্কে জনগণের ভোটের প্রতি সম্মান রেখে আমরা এটা পার্লামেন্টে আলোচনা করে শপথ নিতে হলে নিব, শপথ নেওয়ার যৌক্তিকতা থাকলে আমরা সেটা দেখবো, অবশ্যই আমরা মানুষের হ্যাঁ ভোটকে সমর্থন জানাবো বা সম্মান জানাবো। এখন এগুলো যদি না বলে বিএনপি, এই যে আপনি বললেন সবাই চুপ করে আছে, এখন অনেক উপদেষ্টা হয়ে গেছেন আপনার এলাকা থেকে এসে। এখন আমি তো ওইদিকে একটা কথা বলেছি, যারা চুপুর সাক্ষাৎকার নিয়ে খুব মাতামাতি করছে না, এই যে বিএনপি কে ধ্বংসটা করলো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছি, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমি বলেছি যে আপনারা আবার ইউনূস সাহেব যখন বলা শুরু করবে, সেটা নেওয়ার মতো ভার রাখেন। ইদানিং তো আপনার শাখাউত সাহেব তো বলা অলরেডি শুরু করেছেন। ও হ্যাঁ, উনি তো অলরেডি বলেছেন যে আমেরিকা কিভাবে চাপ দিচ্ছিল, মানে নট অনলি দ্যাট, উনি আরো স্পষ্টকাতর কথা বলছে। উনি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের, আবার বলি, অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত বাহির থেকে আসতো। কিচেন ক্যাবিনেট। উনি একজন উপদেষ্টা হয়ে, এবং উনি একটা পর্যায়ে উনি বিরক্ত হয়ে, উনি যখন একটা কাজ করতে পারছিলেন না, 7 দিনের মাথায় উনি চলে যেতে চেয়েছেন। উনি নিজের সাক্ষাৎকারে তো এটা তো ভিডিও আছে। তো এখন কথাটা হলো যে কি, এখানে সবই আপনার 1-11 মতো, সবই আপনার ভারতের চালের মতো, কিন্তু একটা হলো ভারতে আগে ছিল অফেন্স, এখন গেছে ডিফেন্সে, আমেরিকা দিল সামনে। 111 একভাবে ছিল ফখরুদ্দিন সাহেব, এটা আরেকভাবে তৈরি হয়েছে। ওখানেও ব্রুট মেজরিটি দেওয়া হয়েছে, ওই 111 সময় বিএনপিকে দেওয়া হয়েছে 30 আসন, 28-30 এরকম অ্যারাউন্ড। আর এখন আবার এই সরকার এনসিপি জোটদেরকে তাদেরকে দিছে 80-82-84 লাইক দেন। না না, তাও আবার এখানে হ্যাঁ জোট মিলাইলে তা আরো বেশি হবে, হ্যাঁ মানে 84-85 কাছাকাছি হবে। এদেরকে সামাল দেওয়া আপনার অনেক কঠিন হবে এই পার্লামেন্টে। আপনি এই জিনিসগুলোর মীমাংসা, আর তার ভিতরে এই যে এক একটা কথা বলা, এই যে আপনার বিডিআর হত্যাকে পুনরায় করার জন্য একবার অভিপ্রায় ব্যক্ত করা, আবার পিছনে যায়, এই যে পুলিশের ড্রেস একবার বদলালো, এখন আবার পেছনে যাচ্ছে, এই যে আবার পুলিশ নিয়োগ দিচ্ছে, এই যে আবার আপনার এখন যে কথাগুলো পুলিশ মুখ খুলতেছে, পুলিশ হত্যাকারীদের কথা এখানে সামনে নিয়ে আসতেছে, এখানে ট্রাইব্যুনালের কোনো কারণ ছাড়া, কথাবার্তা ছাড়া আপনি ট্রাইব্যুনালের তাজুল সাহেবকে চেঞ্জ করে ফেললেন। এতে মানুষ, আমি মনে করি তাজুল সাহেব যদি দোষ থাকে, তাহলে মানুষ কি ভাবছে আমাকে একটু বলতে দেন। মানুষ ভাবছে যে তাজুল সাহেব তো খুব ডেসপারেট, হ্যাঁ মানে এই বিচারের জন্য, তাহলে নিশ্চয়ই এটা এমন একটা সমঝোতা আছে যেন বিচারটা কুসুম ভাবে করা হয়, তাই না? এবং আপনি দেখেন, আমি একটা কথা বলছি না, অনেকে এটা আপনিও ফটোকাট করেছেন, আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, যে আপনি চুপুকে যেভাবে আছেন এইভাবে থাকলে আপনি ওই যে জোসেফ, আগে সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ, ওদেরকে নির্বাহী আদেশে অনেকে আমার সাথে তর্ক করতে চাইছিল, মানে না এটা হাসিনার কিসের রায়, তারপর হাসিনা আসতে হবে, তারপর হাসিনা আদালতে সারেন্ডার করবে, হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে যাবে, তারপরে না ক্ষমা প্রার্থনা আসবে। ভাই এত কিছু দরকার নাই তো,
যে রাষ্ট্রপতি ও তো এক খোসায় বললো যে কি ঠিক আছে এটা আমার নির্বাহী আদেশ আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ পলাশ ভাই, মনে পড়ছে আপনার কথা, এই যে আজিজের ভাইরা ছিল না, এই যে সব এখানে হ্যাঁ, আমি তো ওখান থেকে ইঙ্গিত করছি, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছে না, ওটা কি আসতে হয়েছে, আপিল করতে হয়েছে? না। তো এখন আপনি যদি এই যে হ্যাঁ, তো তাহলে আপনি যদি এটা করেন তাহলে আপনার গণভোটে হ্যাঁ ছিল, ওই হ্যাঁতে কিন্তু পাশ করা আছে রাষ্ট্রপতি এই ক্ষমতাটা আর অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ না ভুক্তভোগীরা তাকে ক্ষমা করবে। খেয়াল করেন, তাহলে আপনি হ্যাঁ ভোট যদি এটা না হয় তাহলে তো রাষ্ট্রপতি আগে যে পাওয়ারটা ছিল ওই পাওয়ার বহাল থেকে গেল, আর ওইটা পাওয়ার বহাল থেকে গেলে সে যে কোনো মুহূর্তে এটা অ্যাপ্লাই করতে পারবে। এমনকি কোনো ভারতে বসে হাসিনা কেউ ক্ষমা করে দিতে পারবে। অবশ্যই এটা তো কোনো ব্যাপারই না, ওটা তো যে হাসিনার পা খুঁজতে খুঁজতে তার জীবন যায়, পায়ের ধুলো নিতে নিতে, তো সে তো 3 পা মুখিয়ে থাকবে তাকে ক্ষমা করে দিয়ে নির্বাহী আদেশ একটা জারি করে দিয়ে আর হসপস লাগিয়ে দিতে। এখন কথা হচ্ছে নানা সমীকরণে বিএনপি কতটা এগুলোকে সামাল দিতে পারবে, আমি ভাবছি ওই জায়গাটায়। এই জন্য বলছি যে রাজনীতিটা শেপ নিতে আমার মনে হয় আরো কিছুটা সময়ের ব্যাপার আছে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।